প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এখনো পুলিশ নির্যাতন চলছে। পুলিশ আপনাকে কেন নিরাপত্তা দেবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকালকের একটি ঘটনা, এটি খুলনা মহানগরীতে সংবাদ হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে। সংবাদের শিরোনামটা এমন: আটক এসআই কে ছেড়ে দিল পুলিশ, কেএমপি সদর দপ্তরে শিক্ষার্থীদের তালা। সংবাদের বিস্তারিত বলা হয়েছে যে পুলিশ উপপরিদর্শক এসআই সুকান্ত দাসকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। গতকালকে সংবাদ মাধ্যমটি বলছে যে তাদের রিপোর্টটি লেখা পর্যন্ত, গতকাল বিকেল পর্যন্ত কেএমপির সামনে খানজাহান আলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। গতকাল বিকেল 5টায় এই রিপোর্টটি যখন হয়, তখন মঙ্গলবার বিকেলে নগরের ইস্টার্ন গেট এলাকা থেকে এসআই সুকান্ত দাসকে মারধর করে, পুলিশের একজন এসআই কে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। এসআই সুকান্তর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেপ্তার চালানোর অভিযোগ ছিল। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয়। এছাড়া মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর মামলার 1 নম্বর আসামি তিনি। জুলাই আগস্টের সহিংসতার প্রেক্ষিতে একজন পুলিশের এসআই এর উপর, এসআই কে কেন্দ্র করে এসআই এর নামে মামলা হয়েছে। তিনি অন্য কর্মস্থলে কর্মরত আছেন এই মুহূর্তে। তিনি খুলনাতে তার মামলার হাজিরা দিতে এসেছিলেন এবং হাজিরা দিতে আসলে তাকে স্থানীয়রা বৈষম্য, যাকে বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ধরে মারধর করেছে, করে পুলিশে দিয়েছে, স্থানীয় থানায় সোপর্দ করেছে এবং সেই থানা স্বাভাবিকভাবে নিজ গোত্রের মানুষ, পুলিশ তাকে মব বাহিনী চলে গেলে ছেড়ে দিয়েছে খুব স্বাভাবিকভাবে। এই ছেড়ে দেবার খবর পেয়ে কেএমপি খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সেখানে ঘেরাও করেছে, ঘেরাও করে তালা দিয়েছে গতকালকে। এই ঘটনাটি প্রমাণ করে যে পুলিশের উপর মব এখনো পর্যন্ত বন্ধ হয়নি। পুলিশকে কতটা হ্যারাস করেছে বাংলাদেশের মব বাহিনী আপনারা নিশ্চয়ই দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন, অনুভব করেছেন। আমার 70-80 বছর বয়সের মানুষের সাথেও কথা হয়েছে যারা 3 কাল দেখেছেন। 3 কাল বলতে ভারতবর্ষ দেখেছেন, পাকিস্তান পর্ব দেখেছেন, বাংলাদেশ পর্ব দেখেছেন। এই 3 কালে পুলিশের উপর সাধারণ মানুষের এমন নির্যাতন কখনো দেখেনি। পুলিশের নির্যাতন আমরা নতুন করে আর কি বলবো। আমার এই মুহূর্তে মনে পড়ছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্যকে একই দিনে কয়েক ঘন্টার মধ্যে মেরে পিটিয়ে আগুন দিয়ে হত্যা করা। পরে একজন অবশ্য হসপিটালে মারা গেছেন। মোট 14 জন। এরকম 13 জন, 14 জন, অসংখ্য 14 জন পুলিশের হত্যা হয়েছে জুলাই আগস্টের সহিংসতা কালে। সংখ্যাটি আসলে ঠিক কত এটি বলা কঠিন। এটি কোনো কোনো মাধ্যম থেকে বলা হয় যে 3000-এর অধিক। সরকারি হিসেবে মাত্র 44 জন পুলিশ হত্যা হয়েছে এটি বলা হয়। সরকারি হিসেব বাদ দেন, সরকারি হিসেব সঠিক হিসেবে দেখানো হয় না, কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক, 3000 না হলেও 2000 হলেও 1500 হলেও বা 2500 হলেও পুলিশ হত্যা হয়েছে। 5 আগস্ট সময়কালে বাংলাদেশের এমন কোনো থানা নেই যে আক্রমণের শিকার হয়নি। এগুলো কে করেছে? পুলিশ হত্যা কে করেছে? আওয়ামী লীগ করেছে। থানায় আক্রমণ কে করেছে? আওয়ামী লীগ করেছে। এই যে পুলিশ হত্যা, এটা একটা দিনের আলোর মতো সত্য বিষয়। থানায় আক্রমণ দিনের আলোর মতো একদম পরিষ্কার যেমন দেখা যায়, একটা সত্য বিষয়। কিন্তু সেই বিচারের ধারে কাছে নেই বর্তমান সরকার। আর থাকবে কেন? আপনারা জানেন যে সেই হত্যাকাণ্ডের বিচারের ইনডেমনিটি দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার এখন করা যাবে না। বিচার কিসের করছে? পুলিশের, আওয়ামী লীগের। যে পুলিশ বাংলাদেশের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য জুলাই আগস্ট সহিংসতা কালে কাজ করেছে, সেই পুলিশের বিচার করছে। এই যে এসআই সুকান্ত দাসের নামে মামলা হয়েছে কেন? এসআই সুকান্ত দাস রাষ্ট্রের পক্ষে
নিরাপত্তা দেয়া তার অপরাধ। যার দরুন তার নামে মামলা হয়েছে, তিনি আর এক কর্মস্থলে, এই মুহূর্তে চুয়াডাঙ্গায় কর্মস্থলে আছেন। তিনি খুলনায় হাজিরা দিতে এসেছিলেন, মামলার হাজিরা দিতে এসে তিনি মবের শিকার হয়েছেন। এ পর্যন্ত কত পুলিশ মারা গেছে সেই সঠিক পরিসংখ্যানটি আসলে কোনো জায়গা থেকে কারো কাছে পাওয়াটা কঠিন। কত পুলিশের নামে মামলা হয়েছে এটি, এই পরিসংখ্যানটি, সঠিক পরিসংখ্যানটি সরকার দেবে না। কত পুলিশ এই মুহূর্তে কারাগারে আটক। পুলিশ, যে পুলিশ নিরাপত্তা দেয়, যে পুলিশ আটক করে, আইন শৃঙ্খলা রক্ষা করে, সেই পুলিশ আটক। আইজিবি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত কারাগারে অন্তরীণ আছেন এই মুহূর্তে শত শত। সঠিক সংখ্যাটি গণমাধ্যমও প্রকাশ করে না বাংলাদেশের। খানিকটা গণমাধ্যম বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়, এবং মব চলছে, পুলিশের উপর এখনো মব চলছে। এই মবের ভয়ে পুলিশ সত্যিকারের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে না। আজকে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না কেন? পুলিশ ভাইকে হত্যা করা হয়েছে, পুলিশ ভাইকে আহত করা হয়েছে। কত পুলিশ সদস্য এখনো আহত হয়ে কাতরাচ্ছে, পঙ্গু হয়ে জীবনযাপন করছে। পুলিশ কেন অ্যাক্টিভ হবে? কার পক্ষে লাঠি ধরবে? এই সরকারের পক্ষে? এটি অসম্ভব, কোনোভাবেই নয়। পুলিশের মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে। যে এখন পর্যন্ত পুলিশকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। গতকালকের খুলনার ঘটনাটি তার প্রকৃষ্ট উদাহরণ। কেএমপি একটা মেট্রোপলিটন এরিয়ার প্রধান অফিস, সেটি তালাবদ্ধ করেছে উচ্ছৃঙ্খল জনতা, মব জনতা। তাহলে পুলিশ কেন আপনাকে নিরাপত্তা দেবে? এই মুহূর্তে আপনি পুলিশের কাছে, আপনি সৎ মানুষ, ভালো মানুষ, নিরাপত্তা চান, আপনাকে পুলিশ নিরাপত্তা দেবে না। এই নিরাপত্তা দেবে না অবস্থাটি, নিরাপত্তাহীন অবস্থাটি 1 বছর হতে চললে, কিন্তু আমরা 11 মাসে অবস্থান করছি। 11 মাসে যেটি হয়নি সেটি 11 বছরে হবে। এই যে বিদ্যমান যে ব্যবস্থাটি, এই ব্যবস্থাটি যদি থাকে তাহলে অসম্ভব। কাজে এই অবস্থাতে উত্তরণ ছাড়া পুলিশ স্বাভাবিক অবস্থায় আসবে না। শুধু পুলিশ নয়, এই মুহূর্তে আপনি কি র্যাবকে দেখেন? র্যাবের কোনো কার্যক্রমের কথা জানেন? এই মুহূর্তে র্যাব কোনো কার্যক্রমে আছে, অপারেশনে আছে? কোথায় অ্যারেস্ট করছে? কে? ডিবি অ্যারেস্ট করে, সেনাবাহিনী অ্যারেস্ট করে, সেনাবাহিনী অ্যারেস্ট করে পুলিশে সোপর্দ করে। র্যাব নেই কেন? র্যাব অনুপস্থিত কেন? পুলিশ নেই কেন? এবং যারা অ্যারেস্ট করছে বা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে, কোনো অপরাধীকে অ্যারেস্ট করা করি নেই। আওয়ামী লীগ ট্যাগ দাও, অ্যারেস্ট করো, মামলা বাণিজ্য করো, অ্যারেস্ট করো। বেশিরভাগ পুলিশ সদস্য কাজে নেই, কাজ করছে না, রুটিন চাকরি করছে, এবং রুটিন চাকরি করতে গিয়ে রিস্ক নিয়ে, দায়িত্ব নিয়ে আপনার পাশে দাঁড়াবে পুলিশ, এটি এখনো পর্যন্ত আশা করতে পারছেন না। এবং এইভাবে যদি 11 বছর চলে, ইউনূস সরকার, 11 মাস হয়ে গেছে, আমি এই জন্য 11 বছর বলছি, 11 বছর যদি চালিয়ে দেয় ইউনূস সরকার, দিতে পারে চালিয়ে, সেই জায়গা থেকে 11 বছরেও পুলিশ স্বাভাবিক হবে না, আপনাকে নিরাপত্তা দেবে না। কেন দেবে নিরাপত্তা? আপনি সৎ মানুষ, ভালো মানুষ, আপনাকে যদি নিরাপত্তা দেয়, মব বাহিনী ওই পুলিশের উপরে এসে হামলা করবে। সেই হামলা থেকে বাঁচতে হলে নিরাপদ দূরত্বে থাকা ভালো। পুলিশ সেই নীতিতে চলছে, সেই নীতি অবলম্বন করছে। অর্থাৎ পুলিশের উপর এখনো পর্যন্ত মব বন্ধ হয়নি, পুলিশের উপর নির্যাতন বন্ধ হয়নি, যার দরুন আপনি পুলিশের সাহায্য সহযোগিতা চাইলেও পাবেন না। এই অবস্থাটি চলমান, চলছে, চলবে। কতদিন চলবে এটি আপনি আমি কেউ বলতে পারবো না। বাংলাদেশ এক অনির্দিষ্ট যাত্রার এক ট্রেনে উঠে পড়েছে। এই ট্রেনটি আসলে কোথায় গিয়ে থামবে এই মুহূর্তে এই টেবিলে বসে এটি অনুমান করাও কঠিন। কাজেই যত কথাই বলুন না কেন, পুলিশি ব্যবস্থা যতক্ষণ বাংলাদেশে স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বাভাবিক হবে না। এবং পুলিশ স্বাভাবিক হতে হলে পুলিশের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে তার বিচার করতে হবে। যে ইন্ডিগনিটি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে বিচার, সেই ইন্ডিগনিটি উইথড্র করতে হবে, করে পুলিশের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর বিচার করতে হবে। এছাড়া পুলিশ কোনোভাবে ঘুরে দাঁড়াবে না। সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, পুলিশও ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ আল্লাহ চালাচ্ছে, আল্লাহর মাল আল্লাহ চালায়। অবস্থাটি এইরকম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা আমেরিকা এবং কাতারের মধ্যস্থতায়
বিরতিতে গেছে। এই যুদ্ধ যেভাবেই বিচার করেন, বিশ্লেষণ করেন, এই যুদ্ধে ইরানের বিজয়, শুধু বিজয় নয়, শতভাগ বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা বাংলাদেশে বসে যারা কথাবার্তা বলেছি বা কন্টেন্ট তৈরি করেছি, তাদের মধ্যে খুব অল্প কয়েকজন একেবারে শতভাগ নিশ্চয়তা নিয়ে ইরানের পক্ষে কথা বলেছেন। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন যে আমি একেবারে প্রথম দিন থেকে আমি ইরানের পক্ষে কথা বলেছি। এটা বিশ্বাস থেকে, যুক্তি থেকে, এবং একই সঙ্গে যুদ্ধ এবং যুদ্ধ কৌশল সম্পর্কে আমার যতটুকু পড়াশোনা রয়েছে, সেই পড়াশোনার আলোকে আমার মনে হয়েছে যে ইরান এই যুদ্ধে জয়লাভ করবে। এখন এই বিষয়গুলো আমি জানলাম কি করে? আমি আজকে প্রায় ৮-১০ বছর ধরে ২০১৪ সন থেকে একটা নিরবচ্ছিন্ন জীবন যাপন করার চেষ্টা করছি। যখনই সময় পাচ্ছি, বিশ্বের যে ইতিহাস, নানামুখী ইতিহাস, সেটা নৃতাত্ত্বিক ইতিহাস, সামরিক ইতিহাস, স্থাপত্যবিদ্যার ইতিহাস, জ্যামিতির ইতিহাস, অঙ্কের ইতিহাস, যেগুলো আমার আসলে একেবারেই দরকার নেই, কিন্তু কেন যেন এই জিনিসগুলো পড়ার সুযোগ হয়েছে। এবং পরবর্তীতে যখন আমি পড়াশোনা করলাম, দেখলাম যে আমার যে সকালবেলা নাস্তা গ্রহণ, এটার সঙ্গে জ্যামিতির সম্পর্ক আছে, এটার সঙ্গে অঙ্কের সম্পর্ক রয়েছে। আমি যে ঘুমাতে যাই, সেই ঘুমানোর যে মুদ্রা, এটার সঙ্গে যুদ্ধের সম্পর্ক আছে। অবাক করা বিষয়। মানে যখন এ সমস্ত বিষয় জানতাম না, তখন এক ধরনের অহমিকা বোধ, না জানার কারণে এক ধরনের যাকে বলা হয় যে ধরনের অহংকার থাকে, ওটা আমাকে তাড়া করতো। কিন্তু যখন আমি জানতে শুরু করলাম আস্তে আস্তে, তখন দেখলাম যে এই পৃথিবীতে এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জানার জন্য, বোঝার জন্য। আমি তো এই জগতে প্রবেশ করা মাত্রই পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম, আরও জানতে চাই। আমার এখন এই বয়সে আমার কাছে মনে হচ্ছে আমি একটু অঙ্ক শিখতে পারতাম, আমি আবার একটু জ্যামিতি শিখতে পারতাম, ফিজিক্স নিয়ে আমি একটু পড়াশোনা করতে পারতাম, কেমিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করতে পারতাম, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আমি একটু পড়াশোনা করতে পারতাম। তো এই ধারাবাহিকতায় আমি প্রায় কয়েক বছর ধরে পৃথিবীর যে সকল যুগান্তকারী যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধগুলো নিয়ে পড়াশোনা করেছি। সেখানে আমাদের পাক ভারত উপমহাদেশে কলিঙ্গের যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, তারপর পানিপথের যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধ, আমাদের ৭১-এর যুদ্ধ, এরকম আমাদের পাক ভারত উপমহাদেশের এই যুদ্ধগুলো বাদ দিয়ে চীনে অন্ততপক্ষে ৪-৫০০ যুদ্ধ হয়েছে, তার মধ্যে ৫০টি যুদ্ধ মহাকালের সাক্ষী, সেই যুদ্ধগুলো। তারপর জাপানের ৮০০ বছরের সামরিক ইতিহাস, সামুরাই, দ্য হিস্ট্রি অফ সামুরাই, এগুলো। আলেকজান্ডারের প্রতিটি যুদ্ধের ভিডিও এখন পাওয়া যায়, মানে ইউটিউবে পাওয়া যায়। সেগুলোতে তারা কিভাবে সে যুদ্ধযাত্রা করেছে, কিভাবে যুদ্ধ হয়েছে, ফলাফল কি হয়েছে, জুলিয়াস সিজারের যুদ্ধ, তারপরে হানিবলের যুদ্ধ, এই যুদ্ধগুলো মানে বারবার দেখেছি। আর মুসলমানদের যে যুদ্ধগুলো রয়েছে, প্রায় সবগুলো যুদ্ধ কিন্তু এখন ইউটিউবে 3D ফর্মে পাওয়া যায়। এই যুদ্ধগুলো দেখার পরে যে জিনিসটি আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যুদ্ধের প্রথম হলো মনোবল, দ্বিতীয় হলো জনসমর্থন, সে যুদ্ধ যেটা করছে, যাদের জন্য যুদ্ধ করছে তাদের সমর্থন। ৩ নম্বরে হলো যে যুদ্ধ করার জন্য নেতৃত্ব। খুব ভালো কিছু আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা হলে হবে না, খামেনির মতো নেতা লাগবে, এরকম নেতৃত্ব লাগবে। প্রযুক্তি থাকলে হবে না, কিন্তু নেতানিয়াহুর মতো নেতৃত্ব দিয়ে যুদ্ধ করা যায় না, অত্যাচার করা যায়, গাজা উপদ্বীপে বোমা মারা যায়, কিন্তু ইরানের মতো, রাশিয়ার মতো দেশের সাথে যুদ্ধ করা যায় না। এই হলো অবস্থা। যুদ্ধ করার জন্য নেতা লাগবে, দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড মিলিটারি লিডারশিপ, সব কিছু লাগবে, যেটা ইরানের আছে। তো সেই দিক থেকে আমি দেখলাম যে ইরান যে যুদ্ধ এই সময়তে নামলো, তার হাতে সব জিনিসগুলো রয়েছে মজুদ, দ্য ল্যান্ড, তারপরে দ্য আর্মস, অ্যামুনিশন, লিডারশিপ, ডিপ্লোম্যাসি, এভরিথিং। তো কাজেই সেই যুদ্ধে তারা জয়লাভ করবেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই বিজয় দান করেছেন। এবং আমার মতো ক্ষুদ্র মস্তিষ্কে, মানে এটা আবেগের বশে নয়, আমাদের দেশে যারা ইসলাম ধর্মাবলম্বী তারা 100% লোক
মন প্রাণ দিয়ে মসজিদে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, মুসলমানদের বিজয়ের জন্য তারা কান্নাকাটি করেছেন। একইভাবে তারা গাজার মুসলমানদের জন্য কান্নাকাটি করেন, একইভাবে তারা কাশ্মীরের মুসলিমদের জন্য কান্নাকাটি করেন, আরও অনেকের জন্য কান্নাকাটি করেন। কিন্তু ইরানের সাথে এই যে যুদ্ধটা, এখানে কান্নাকাটির বিষয় না, এটা একেবারে অ্যালগোরিদমের মতো। তো এই অ্যালগোরিদমটা আল্লাহ যে আমাকে বোঝার তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ এবং শুকরিয়া। এখন যেটা বলা দরকার সেটা হলো যে এই যুদ্ধের অনেকগুলো বিষয় রয়েছে, বিজয়ের জন্য অনেকগুলো বিষয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে অল্প অল্প করে বলবো। কিন্তু আজকে আমি এই যুদ্ধের যে প্রধান নিয়ামক সেটা হলো নেতা, ইমাম ইমাম আলী খামেনি, তার সম্পর্কে আমি কিছু বলবো। তাকে বলা হয় এ যুগের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীতে ইতিহাসে আমরা সবাই অনেক উমর হতে চাই, উমর বানাতে চাই, কিন্তু ইতিহাস আমি যতটুকু পড়েছি একজনকে খ্যাতিটা দিয়েছিল। তিনি হলেন খলিফা দ্বিতীয় উমর বলা হয় যাকে, উমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ। এরকম আজকে যেভাবে ইরান যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে, এর চাইতেও বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছিল মুসলিম সাম্রাজ্য উমাইয়াদের জামানাতে। তো উমাইয়াদের জামানাতে যখন 1/3 পৃথিবীর 1/3 তাদের দখলে ছিল, রাজধানী ছিল দামেস্ক। তো সেখানে পরপর দুইজন খুবই শক্তিশালী সম্রাট বা খলিফা রাজ্য পরিচালনা করেন। তাদের মধ্যে একজন হলো খলিফা আব্দুল মালিক, তারপরে হলেন খলিফা ওয়ালিদ। তো ওয়ালিদের জামানাতে যে ব্যাপক বিজয় হয় সেটা হলো আমাদের সিন্ধু বিজয় হয়, সাইপ্রাস তো আগেই ছিল তাদের অধীনে, এরপর উত্তর আফ্রিকার প্রায় সব দেশ খলিফা ওয়ালিদের যে সেনাপতি মুসা বিন নুসাইর, আবার মুসা বিন নুসাইর তার যে সেনাপতি তারেক বিন জিয়াদ, যে আজকে উত্তর আফ্রিকা, তার পুরোটা শাসন, একটা সিঙ্গেল রাষ্ট্র এলাকা ছিল না যেখানে মুসলমানদের বিজয় পতাকা উড়েনি। অথচ উমাইয়া খিলাফতের আগে এটা মানে এখানে ছিলই না, কিছুই ছিল না। আজকের পুরো উত্তর আফ্রিকা, এখন সেই উত্তর আফ্রিকা আপনি মানচিত্রটা গিয়ে দেখেন কি বিশাল এলাকা। তো সেই উত্তর আফ্রিকা বিজয় করার পর তিনি তার আমলে স্পেন বিজয় হলো, আর অন্যান্য এলাকা তো আছেই। তো এই যে দুজন শাসক, তাদের চমৎকার শাসন নৈপুণ্যের পরে হঠাৎ করে একজন অযোগ্য শাসক চলে আসলেন খুবই অল্প সময়, 3 বছর বা 3.5 বছর সময়ের জন্য। তিনি খলিফা ওয়ালিদের সেই ভাই খলিফা সুলাইমান আসার সঙ্গে সঙ্গে মানে যেমনি দুশ্চরিত্র, তেমনি অযোগ্য, তেমনি প্রতিহিংসা পরায়ণ। তো ফলে পুরো এত বড় সাম্রাজ্য, এবং সেই সাম্রাজ্যের সমপর্যায়ের সাম্রাজ্য এখন কিন্তু পৃথিবীতে একটাও নাই। মানে সেই খলিফা ওয়ালিদের যে সাম্রাজ্যের বিস্তৃতি, এত বড় সাম্রাজ্য, এটা যদি এখন 2-3টা আমেরিকা একত্র করেন, 2-3টা রাশিয়া একত্র করেন, তাও হবে কিনা সন্দেহ। এত বড় সাম্রাজ্য। তো সেই সাম্রাজ্যের অধিকতা, অর্থাৎ আজকের উত্তর আফ্রিকা, আজকের ইরান, আজকের ইরাক, আজকের সমগ্র মধ্যপ্রাচ্য, তার সঙ্গে সঙ্গে পাকিস্তান, বোঝার চেষ্টা করুন, আফগানিস্তান, সিআইএস কান্ট্রিগুলো যেগুলো, উজবেকিস্তান, আর্মেনিয়া, এই পুরো এলাকাটা তখন তাদের দখলে ছিল, সাইপ্রাস সহ, এবং তুরস্ক, পুরো তুরস্ক। তো যাই হোক, এখন সেই যে শাসন, সেই শাসন যখন এলোমেলো হয়ে গেল, তখন তিনি রোগাক্রান্ত হলেন, এবং তিনি তার চাচাতো ভাই এবং তার ভগ্নিপতি উমর ইবনে আব্দুল আজিজ, যাকে খলিফার দ্বিতীয় উমর বলা হয়, তাকে নিয়োগ দিলেন। এবং তিনি মাত্র 4.5 বছরের মধ্যে তার এই বিশাল সাম্রাজ্যে যে নিয়ম, শান্তি, শৃঙ্খলা তিনি প্রতিষ্ঠা করলেন, এবং প্রায় 90 বছর ধরে চলা যে সকল বিরোধ, সেই কারবালার বিরোধ, সেই ফাদকের বিরোধ, সেই উমাইয়া হাশেমিদের বিরোধ, সমস্ত বিরোধ তিনি শূন্যতে নিয়ে আসলেন। এই জন্য ইতিহাসে তাকে বলা হয় দ্বিতীয় উমর। আর কাউকে এভাবে উমরের সঙ্গে তুলনা করা হয়নি। আর এই যে এখন এই সময়টিতে বলা হচ্ছে ইমাম আলী খামেনি
তিনি হলেন দ্বিতীয় উমর। এখন উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব তিনি কেন বিখ্যাত? সবাই কেন উমর হতে চান? প্রথমত হলো যে তার দৃঢ়তা, তার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তার যে দৃঢ়তা, এইরকম দৃঢ়তা পৃথিবীতে দ্বিতীয় কোনো শাসক খুঁজে পাওয়া যাবে না। এখানে উমর একজন, তার সঙ্গে আপনি তুলনা করে দ্বিতীয় উমর বলবেন, তৃতীয় উমর বলবেন বা উমরের মতো বলবেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসে যে দৃঢ়তা, এই দৃঢ়তা আর কেউ দেখাতে পারেনি। তার জামানাতে এই প্যালেস্টাইন, এই জেরুজালেম মুসলমানরা অধিকার করে। তার জামানাতে সিরিয়া তখন রোমান সাম্রাজ্যের অধীন, সেই সিরিয়া অধিকৃত হয়। তার জামানাতে আজকের যে ইরান, এই পুরো এলাকা দখল করা হয়। তার জামানাতে মিশর দখল করা হয়। এই খুব অল্প সময়, তিনি 10 বছর 11 বছরের মতো ছিলেন। তো এই অল্প সময়ের মধ্যে আপনি চিন্তা করেন যে পৃথিবীর দুটো ডাইনেস্টিকে তিনি সুপার পাওয়ার, আজকে রাশিয়া এবং আমেরিকার মতো দুটো সুপার পাওয়ার, তখন পার্সিয়ান ডাইনেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ রোমান ডাইনেস্টি, এই দুটো ডাইনেস্টি তিনি দখল করে ফেলেছিলেন। 2 নম্বর হলো তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। তো ইরানের মতো এত বড় একটা রাষ্ট্র, যেটা এখন কল্পনা করা যায় না, তো সেই ইরানের প্রত্যন্ত গ্রামে আইন কানুন যেমন ছিল, মদিনার একেবারে সেন্ট্রাল মদিনা বাজারে, মানে মসজিদে নববীর পাশে ইসলামী শরিয়া এবং আইন উমরের জামানাতে যেভাবে কঠোরভাবে পালিত হতো, ঠিক একইভাবে সাইপ্রাসে, একইভাবে সিরিয়াতে, একইভাবে ইরানের প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়িত হতো। এই ছিল তার জাস্টিস। একজন শাসকের মধ্যে যে দৃঢ়তা, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে বিনম্রতা এবং শিশুর মতো যে সরলতা, যেটা উমরের মধ্যে ছিল, এইরকম রাষ্ট্রনায়ক, এইরকম মানুষ পৃথিবীতে দ্বিতীয় নাই। তিনি যেখানে বসতেন সেখানে রাজস্বিকতা তৈরি হয়ে যেত। তিনি ছেঁড়া কাপড় পরে, তালিযুক্ত জামা গায়ে দিয়ে তিনি যখন রোমান সম্রাটকে ধমক দিতেন, সেই কনস্টান্টিনোপল থর থর করে কাঁপতে থাকত। তিনি যুদ্ধ করতে যেতেন, কিন্তু আল্লাহতে বিশ্বাস করতেন, আল্লাহর উপর ভরসা রেখে তিনি সেই কাজটি করতেন। তিনি বিজয়ী হতেন, কিন্তু কখনো যাদের উপর বিজয় লাভ করলেন তাদেরকে অপমান করেননি। তিনি পারসিকদের অপমান করেননি। এমনকি তিনি যাকে বলা হয় কোন দেশের একটা কাস্টমস, যেটা কুসংস্কার বলা হয়, সেই কুসংস্কারকেও তিনি আঘাত করেননি। ফলে জনসমর্থন সবসময় তার পক্ষে ছিল। ছোট্ট একটা উদাহরণ দিই। তার শাসক এবং সেনাপতি আমর ইবনুল আস, তিনি মিশর থেকে চিঠি লিখলেন। এটা অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সেটা ওই জমানাতে হতো যে মাঝে মধ্যেই নীল নদের পানি শুকিয়ে যেত। তো আগে যে ধারণা, সেই নীল নদের পানি আনার জন্যে সেখানে মানুষকে বলি দেওয়া হতো, মনুষ্য বলি। এবং এটা প্রাচীন সমাজে, ভারতে ছিল, সারা দুনিয়াতে ছিল। নদীকে খুশি করার জন্য, নদীর ভাঙন রোধ করার জন্য শিশু ফেলে দিতে হবে, একটা ব্রিজ তৈরি করা যায় না, সেখানে মানুষের রক্ত লাগবে। এই জিনিসগুলো দেখবেন এই যে পদ্মা সেতুতেও এই এরকম দুর্নাম ছড়িয়ে পড়েছিল এই যুগে, যে সেখানে পদ্মা সেতুর ব্রিজের নিচে মানুষের মাথা পুঁতে রাখা হচ্ছে, বা বিভিন্ন জায়গায় ছেলে ধরারা গিয়ে এই চাইনিজ যারা লোকজন আছে তারা সেখানে এই কাজগুলো করছে। এটা মহাকালে চলে আসছে। তো ওরকম ওই জমানাতে হঠাৎ করে তিনি যখন তার সেনাপতি আমর ইবনুল আস যখন দখল করলেন, তখন সেখানে এই নীল নদের পানি শুকিয়ে গেল এবং লোকজন সবাই বলল যে এই একমাত্র উপায় হলো এখন এখানে মানুষ বলি দিতে হবে। তো মানুষ বলি দিতে হবে। তো যাই হোক, এখন আমর ইবনুল আস তিনি চিঠি লিখে খলিফার মতামত চাইলেন। এটা তো ইসলামী শরিয়াতে নেই। তো তিনি সরাসরি মানুষের সেই যে আকুতি, মানুষের যে কুসংস্কার, এটাকে চ্যালেঞ্জ জানালেন না। নতুন বিজিত একটা দেশ, তো সেখানে তিনি একটা ভিন্ন পন্থা অবলম্বন করলেন। তিনি বললেন যে ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে আমি নীল নদকে
চিঠি লিখছি, এই চিঠি তুমি নদীতে ফেলে দাও, কাজ হয়ে যাবে। এবং সেই চিঠি ফেলে দেওয়া হলো। এরপরে নীল নদীতে ধীরে ধীরে পানি আসলো। এখন এই যে যে পানি আসলো, পানি কিন্তু এমনি আসে এবং এটার অনেকগুলো কারণ আছে। নীল নদের এখন আধুনিক যারা লোকজন আছেন তারা অতীতে কেন বারবার এভাবে শুকিয়ে যেত এবং কখন পানি আসতো, এর প্রত্যেকটারই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তো এই কাজগুলো তিনি করেছেন বা করতেন। একইভাবে তিনি যখন জেরুজালেম অধিকার করলেন, জেরুজালেম মানে ইহুদিরা পৃথিবীর সবচেয়ে সেরা জাতি, এবং তার জমানাতে ওখানে যারা অধিবাসী ইহুদি আর রাজত্ব যারা চালাতেন তারা খ্রিস্টান। তো খ্রিস্টানরা রাজত্ব চালাতেন রোমান সম্রাটের প্রতিনিধি রূপে। তারা পরাজিত হলেন। এখন তারা বললেন যে আমাদের যারা এখানে লিডার আছেন, অধিবাসী আছেন, তারা সবাই জায়নিস্ট ইহুদি, তারা হাজার হাজার বছর ধরে রাজার জাতি। তা আমরা তো যেন তেন খালিদ বিন ওয়ালিদের কাছে, তোমার সেনাপতির কাছে আমরা আত্মসমর্পণ করতে পারবো না, আমরা মরে যাব। হয়তো তোমার চিন্তা করলেন যে এই পৃথিবীর অনেকগুলো মানুষ, মানে আপনি চিন্তা করেন যে এখন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো বসবাস করে পৃথিবীর মেগা সিটিগুলো, সাংহাইতে, তারপরে টোকিওতে, আমেরিকাতে, ওয়াশিংটনে। এখন এই সমস্ত রাষ্ট্র যদি হালাকু খানের মতো, চেঙ্গিস খানের মতো আপনি দখল করেন, দখল করে আপনি সেগুলো সব মানুষকে মেরে ফেলেন, সভ্যতা 100 বছর পিছিয়ে যাবে। তো নেপোলিয়নের মতো, জুলিয়াস সিজারের মতো, হযরত উমরের মতো মানুষ যারা কোনো একটি শহর দখল করেছেন, তারা সবার আগে সেখানকার কৃষ্টি, কালচার এবং ভালো মানুষদেরকে রক্ষা করেছেন। যত শত্রু হোক, সেখানকার ইঞ্জিনিয়ার, সেখানকার কবি, সাহিত্যিকদেরকে রাজকীয় মর্যাদায় তারা সেই প্রোটেকশন দিয়েছে। এর কারণ হলো আদারওয়াইজ এটা একটি অসভ্য জায়গাতে পরিণত হবে। আমাদের এই ঢাকা শহরে আপনি দেখেন এখন এত অসভ্যতা আমি চলছে কেন? এর কারণ হলো ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে ভালো মানুষদের, জ্ঞানী মানুষদের, যারা একসময় আওয়ামী লীগের দাবিদারি করেছে কিন্তু লোকযোগ্য, সেটা ব্যবসায়ী বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, অভিনেত্রী বলেন, সাংবাদিক বলেন, সব মার্কেট থেকে আউট। ফলে কি হচ্ছে? লেদু গেদু ধলা থেকে শুরু করে সবার হাতে নেতৃত্ব চলে গেছে, যা হবার তাই হচ্ছে। ঠিক এই কাজটি 1400 বছর আগে হযরত উমর করতে দেননি। তিনি নিজে সেই উটে করে মরুভূমি পাড়ি দিয়ে জেরুজালেমে গিয়ে এই শহরের চাবি গ্রহণ করলেন। দ্যাট ইজ হযরত উমর। এরকম আমি কয়েক ঘন্টা ধরে বলতে পারবো। এখন ঠিক সেই যে হযরত উমরের যে দৃঢ়তা, এটা আলী খামেনি দেখিয়েছেন। তার যে স্থিরতা, তার যে শিক্ষা, তার যে প্রজ্ঞা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার যে ধর্মবোধ এবং তার যে আন্ডারস্ট্যান্ডিং, প্রতিটি জিনিসই এই 2025 সনে এসে ইমাম আলী খামেনি বিশ্ববাসীর নিকট প্রদর্শন করলেন এবং একটা উদাহরণ তৈরি করলেন। আল্লাহ এই মানুষটিকে হায়াতে তৈয়বা দান করুন, মুসলিম উম্মার জন্য তার সেবাকে কবুল করুন এবং তার মতো মানুষ এই পৃথিবীতে আরও তৈরি হোক এবং তার নেতৃত্বে ইরান, বিশ্বের মুসলিম সম্প্রদায় এবং বিশ্বের মানবতা সংরক্ষিত হোক, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।